হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমাদের যে সিম্পল হারমোনিক মোশনের অসিলেশন যেটা চলছিল, অসিলেশন আর ওয়েভস, সেটাতে আমাদের অনেকটা কমপ্লিট হয়েছে এবং যেগুলো আমি কমপ্লিট করেছি, তোমাদের ক্লাস করেছি, সেগুলো বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট দিয়েছি আমি পিরিয়ডিক মোশন, সেটা কমপ্লিট করেছি। দিয়ে করেছি মোশন করেছি, ফ্রিকোয়েন্সি, টাইম অ্যান্ড টাইম পিরিয়ড করানো হয়েছে, এসএইচএম হয়েছে এবং ইকুয়েশন অফ এসএইচএম সেটা করানো হয়েছে, ফেজ করানো হয়েছে, দিয়ে করানো হয়েছে ফেজ ডিফারেন্স, এনার্জি ইন এসএইচএম অর্থাৎ যে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, সেটা করানো হয়েছে, অসিলেশন অফ এ স্প্রিং, রেস্টোরিং ফোর্স অ্যান্ড ফোর্স কনসেপ্ট। এই ধরনের জিনিসগুলো, এইগুলো সবগুলোকে বিস্তারভাবে করানো হয়েছে, পুরোপুরি একেবারে ডিটেলসে করানো হয়েছে, একেবারে ছবি এঁকে সুন্দরভাবে গল্পের মতো করে করানো হয়েছে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড যেভাবে করানো হয়েছে, সেগুলো আশা করি তোমরা যেভাবে শিখেছো, যেভাবে আমি করিয়েছি, মনে হয় তোমাদের ক্লাসের ক্ষেত্রে বা কোথাও ওই ধরনের শেখোনি। যেহেতু ক্লাসটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে, যে ধরনের আমি শিখেছি নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে, ঠিক আছে। আর আজকে তোমাদেরকে সিম্পল পেন্ডুলাম করবো, ঠিক আছে। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কী কী আছে, সিম্পল পেন্ডুলাম আছে, তারপরে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড বের করানো আছে, রেজোনেন্স আছে, ফোর্সড অ্যান্ড ফ্রি ড্যাম্পড অসিলেশন আছে, এগুলো করাবো, ঠিক আছে। দেখো, সিম্পল হারমোনিক মেশন আর সিম্পল পেন্ডুলাম অর্থাৎ সরল দোলক, ঠিক আছে। সরল দোলক যেটাকে বলা হয়, যেটাকে বলে সিম্পল পেন্ডুলাম। এই তোমাদের অসিলেশন আর ওয়েভসের মধ্যে এই পার্টটা রয়েছে, যেটাকে বলে তোমার সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে। সিম্পল পেন্ডুলাম জিনিসটা কি, ধরো সিম্পল পেন্ডুলাম বলতে বোঝায় একটা, ধরো একটা এইখানে কিছু একটা নির্দিষ্ট হাইট থেকে একটা স্প্রিং না, একটা দড়িকে একটা ওয়েটের সাহায্যে কিছু একটা ওয়েট দিয়ে ঝুলিয়ে দেয়, ঠিক আছে। এবং যে ওয়েটটা সেটাকে বলা হয় বব বব বলা হয়, এবং এই যে ওয়েটটা সেটাকে এম, ঠিক আছে, এম ভরের কিছু একটা বস্তু। এবং এই যে যে দড়িটা হবে, সেই দড়িটা হবে তোমার আনস্ট্রেচেবল, অর্থাৎ সেটাকে টানা যাবে না বা সেটাকে লম্বা করা যাবে না, সেটা হবে আনস্ট্রেচেবল। সেকেন্ড জিনিস যেটা হবে, যখন এটা দুলবে, যখন দুলছে এদিক ওদিক যখন দুলছে, তখন যে বাতাসে কোনো রকম ঘর্ষণ করবে না, ঠিক আছে। ঘর্ষণের জন্য ওর যে বেগটা, সেটার কিছু ঘাটতি হবে না। যদিও সেটা সম্ভব নয়, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। প্র্যাকটিক্যালি এটাও সম্ভব নয় যে এর যে ওয়েটটা, দড়ির ক্ষেত্রে কোনো রকম ওয়েট থাকবে না, দড়ির ক্ষেত্রে কোনো রকম ওয়েট থাকবে না। অর্থাৎ সিম্পল যে পেন্ডুলাম, সেটার ক্ষেত্রে তোমাকে কী কী চাইছি, একটা দড়িটা তোমার কোনো রকম ওয়েট থাকবে না, অর্থাৎ সেটা হবে ওয়েটলেস, ঠিক আছে, সেটা হবে তোমার ওয়েটলেস। এবং সেকেন্ড নাম্বার হচ্ছে, যেটা তোমার যে যখন দুলবে তখন ওর ঘর্ষণজনিত অর্থাৎ ফ্রিকশনজনিত কোনো রকম বাধা পাবে না, অর্থাৎ ফ্রিকশনলেস হবে। অ্যান্ড থার্ড জিনিস যেটা হচ্ছে, এটা হবে তোমার ওয়েটলেস হলো, ফ্রিকশনজনিত কিছু কাজ করলে, এবং এটা হবে আনস্ট্রেচেবল, অর্থাৎ কোনো রকম স্ট্রেচ করবে না। ফার্স্ট অফ অল, তুমি আনস্ট্রেচেবল করতে পারে, একটা দড়িকে আনস্ট্রেচেবল করানোই চাই, কিন্তু একটা জিনিসকে ওয়েটলেস করানো কোনোদিনই সম্ভব না। সেই যেহেতু ওয়েটলেস করানো সম্ভব না, দ্যাটস ওয়াই উইল কনসিডার ইট অ্যাজ নেগলিজেবল, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাকে ধরবো যে একটা ওয়েটটা, যেটা দড়ির যে ওয়েটটা, সেটা হবে নেগলিজেবল, অর্থাৎ এতটাই কম যে সেটা নগণ্য। এবং যে ফ্রিকশন যখন কিছু একটা দোলছে বাতাসে, আমি ভাবছি যে হাতটা আমার যাচ্ছে, হাতটা তো বাতাসের দরুন কিছু তো একটু বাধা পাচ্ছে, সেটা হয়তো নগণ্য। আমি যে ফোর্সটা কাজ করছি, আমার ফোর্সটা কাজ করার ফলে, আমার ফোর্সটা খুব বেশি হওয়ার ফলে ও আটকাতে পারছে না বাতাসটা। কিন্তু এই যে এইভাবে যখন যাচ্ছে, তখন আমাকে আটকে দিচ্ছে। কেন? কারণ দেওয়ালটা আমাকে ফ্রিকশনটা আটকে দিচ্ছে, আমাকে হাতটা যেতে দিচ্ছে না, আমাকে আটকে দিচ্ছে। এখানে প্রচণ্ড বেশি আঘাত, মানে বাধা দিচ্ছে, ফ্রিকশন দিচ্ছে। কিন্তু যখন বাতাসে দিচ্ছি, তখন সেই পরিমাণ ফ্রিকশন দিতে পারছে না, কারণ তার সেই পরিমাণ বল নেই। তা কিছু পরিমাণ তো দিচ্ছে, সেরকমই এইটা যখন দুলবে, তখন ওর যে ফ্রিকশনটা হবে, সামান্য পরিমাণ ফ্রিকশন হবে, ওর ফ্রিকশনলেস কোনোদিনই হয় না, ঠিক আছে। দেখো, এরপর সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে তোমাকে টাইম পিরিয়ড বের করানো আছে, অর্থাৎ এই টাইম পিরিয়ড কীভাবে বেরোবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর ধরো যে সিম্পল পেন্ডুলামটাকে, ধরো এই যে একটা নির্দিষ্ট সাম্য অবস্থায় রাখা আছে, ঠিক। এরপর আমি যদি এটাকে একটা নির্দিষ্ট থিটা করে, অর্থাৎ একটা নির্দিষ্ট কোণ করে, এইভাবে এত দূর অবধি নিয়ে এলাম, দিয়ে যদি ছেড়ে দিই, তখন কি হবে, ও এইভাবে দিয়ে আবার এইভাবে ও চলতে শুরু করবে, ঠিক আছে। তা আমি যে এই যে নিয়ে এলাম, এত দূর অবধি নিয়ে গেলাম, সেইটা ওর অ্যাঙ্গেল তৈরি করছে, ও মনে করো থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক। এই যে এটার সাথে এইটা কত 90 ডিগ্রিতে, যেহেতু সোজাসুজি ঘোরানো আছে, তার 90 ডিগ্রি, এইটার সাথে তোমার কত অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করছে। এরপর যে ওয়েটটা কাজ করছিল নিচের দিকে, সেটা এমজি। এবং এই মুহূর্তে যখন এমজিটা এইখানে চলে যাবে, যখন এই মুহূর্তে চলে যাবে, তখন কী হবে, আলাদা আলাদা উপাংশতে বা এক্সিসে ভাগ হয়ে যাবে। অর্থাৎ
একটা নিচ দিকে কাজ করবে, একটা এই ট্যানজেন্ট বরাবর কাজ করবে এবং একটা এই বরাবর কাজ করবে, অর্থাৎ যেটা চাইবে ও ফিরে আসতে চাইবে, যে বরাবর এইটাও ফিরে আসতে চাইবে, ঠিক আছে। তা দেখো এরপর এমজিটা কাজ করছে এইটা, ঠিক আছে, কিন্তু ওর যে তোমার এই বরাবর আসছে, অর্থাৎ এই যে দড়ির টেনশন বরাবর, এই যে দড়িটা টেনশন বরাবর যেটা কাজ করছে সেটা হয় এমজি কস থিটা। টেনশন বরাবর ও যেটা কাজ করে সেটা হয় এমজি কস থিটা, এবং ওর যে এই বরাবর অর্থাৎ যেটা ফিরে আসতে চাইছে পেন্ডুলামের দিকে, সাম্য অবস্থার দিকে ফিরে আসতে চাইছে, সেইটা যেটা কাজ করে সেটা হয় এমজি সাইন থিটা, ঠিক আছে। এই বলটা হয় এমজি সাইন থিটা, অর্থাৎ একটা যখন পেন্ডুলামকে আমি যখন কি করলাম, সামান্য একটা ডিস্টেন্স নিয়ে গিয়ে থিটা অ্যাঙ্গেল নিয়ে গেলে এভাবে ছেড়ে দিলাম, তখন কি হলো, একটা আলাদা আলাদা তিনটে উপাংশতে ভাগ করলো, এবং যে তিনটে উপাংশ একে অপরের সাথে 90 ডিগ্রিতে ভাগ করে আছে, 90 ডিগ্রি ভাগ করে আছে, অর্থাৎ নিচের দিকে যেটা এমজি অর্থাৎ এবং টেনশন বরাবর যেটা হয় সেটা হয় এমজি কস থিটা, এবং যেটা সামনের দিকে ফিরে আসতে চাইছে সেইটা হবে এমজি সাইন থিটা। এরপর যে এইটা ফিরে আসতে চাইছে সেটা হয় এমজি আর সাইন থিটা, অর্থাৎ এইটা নিশ্চয়ই ফোর্সটা কাজ করছে এই সাইডে, যেটা তোমার সাম্য অবস্থার দিকে অর্থাৎ ও ইকুইলিব্রিয়ামের দিকে আসতে চাইছে, সেই যে ফোর্সটা সেইটা কত আসছে, এফ সমান আসছে এমজি সাইন থিটা, যেটাও ফিরে আসতে চাইছে, কিন্তু এই যে সাইন থিটাটা হয় সেটা কিন্তু প্লাস হয় না, এইখানে এফ যেটা হয় সেটা হয় মাইনাস এমজি সাইন থিটা। মাইনাস এমজি সাইন থিটা কী কারণে হয়, এই যে থিটাটা এইখান থেকে এই বরাবর যাচ্ছে, থিটা অ্যাঙ্গেলটা কীভাবে তৈরি হচ্ছে, ওর ভূৎপত্তিটা বা সৃষ্টিটা এই বরাবর এইখানে এই লাইনে আসে, এবং এই লাইন থেকে যখন এই দিকে গেল তখন এইটাও থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে, অর্থাৎ এই বরাবর থিটাটা যাচ্ছে এই বরাবর, এবং টেনশনটা কাজ ফোর্সটা কাজ করছে অপোজিট সাইড বরাবর, অর্থাৎ বা তুমি এভাবেও বলতে পারো যে তুমি নিয়ে যেতে চাইছিলে ওকে এই সাইডে, কিন্তু ওর টেন্ডেন্সি আসছে এই সাইডে। পরিষ্কার করে বুঝিয়েছিলাম যখন এফ ভ্যারিজেস অফ মাইনাস কে এক্স এক্স সমান মাইনাস কে এক্স যখন করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে মাইনাস কেন হয়, কারণ যে এফটা আছে সেটা এক্সের সাথে যেটা আছে সেটা অপোজিটে কাজ করে, সেই কারণে ওর যে হয় সেটা মাইনাসে হয়, ঠিক আছে। এইখানেও অপোজিটে কাজ করছে সেই কারণেও মাইনাস হচ্ছে। সেম এইখানেও যে এমজি সাইন থিটাটা আছে সেটা তুমি যে নিয়ে যেতে চাইছিলে তার অপোজিটে কাজ করছে, সেই জন্য এমজি সাইন থিটা হয়। এবং এই যে থিটাটা সেটা এতটাই নগণ্য হয়, নগণ্য অর্থাৎ 4 ডিগ্রির থেকেও কম হয়, 4 ডিগ্রির থেকেও যেহেতু কম হয়, 4 ডিগ্রির থেকেও কম হয়, সেই জন্য সাইন থিটাকে সাইন থিটা ধরা হয় না, সেটাকে ধরা হয় এমজি সাইন থিটাটাকে নর্মাল থিটা ধরা হয়, ঠিক আছে। কেন, কারণ সাইন 4 যেহেতু একেবারে নগণ্য, সাইন 0 সমান কত হয়, সাইন 0 সমান হয় 0, সাইন 45 সাইন 30 সমান কি হয় 1/√2, অর্থাৎ সাইন 4 কি হবে একেবারে নেগলিজিবল, যেটাকে ধরাই চলে না, যেহেতু চলে না সেই জন্য সাইন থিটাকে শুধুমাত্র থিটা ধরা হয়। এবং এফ সমান হয়ে যায় যখন মাইনাস এমজি সাইন থিটা, ঠিক আছে। এরপর এই যে থিটা অ্যাঙ্গেলটা তৈরি যে হওয়ার ফলে এর থিটা সমান আমি এইভাবে লিখতে পারি, যে এইখান থেকে এই ডিস্টেন্স সরলো, অর্থাৎ এক্স ডিস্টেন্স সরেছে, এবং ওর লেন্থটা যেটা সেটা এল, আমি এভাবে লিখতে পারি থিটা সমান কি, ও ডিস্টেন্স সরেছে, এক্স ডিস্টেন্স সরেছে, এবং ওর লেন্থটা যেটা সেটা এল, অর্থাৎ এক্স বাই এল, থিটাটাকে আমি এক্স বাই এল লিখতে পারি। কেন, কারণ ওর যে তোমার সরণ বাই ওর যে দৈর্ঘ্যটা, স্ট্রিংয়ের যে দৈর্ঘ্য সেইটা থিটা হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো এইটা বাই এইটা যেটা সেটা হয়ে গেল ওর থিটা, ঠিক আছে। এরপর থিটা যেহেতু এইটা হয়ে গেল, এবং আমরা আগে পড়ছিলাম এফ সমান এম এ হয়, তোমরা সকলেই জানো এফ সমান হয় এম এ, এফ সমান যদি এম এ হয় তাহলে এম এটা আমি এটার সাথে সমান করতে পারি, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি এম এ ইজ ইকুয়ালস মাইনাস এম জি থিটা, এবং এইটা যখন লিখতে পারি তাহলে এমটা আর এমটা কেটে যাবে, এমটা যদি কেটে যায় তাহলে এর এক্সেলারেশন কত আসছে মাইনাস জি থিটা যদি আসলো, এরপর এক্সেলারেশন এলো জি থিটা। কিন্তু আমরা জানি যে একটা কোনো বস্তুর মানে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এক্সেলারেশন সমান কি হয়, এক্সেলারেশন সমান হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, একেবারে হরলিক্সের মতো গুলে খাইয়েছি, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যদি হয়, এবং এ সমান হচ্ছে এখানে মাইনাস জি থিটা, ঠিক আছে, জি থিটা, এবং থিটার জায়গায় যদি আমি লিখতে পারি, এখানে লিখতে চাই আমি এক্স বাই এলটাকে যদি আমি এইখানে লিখি, তাহলে তোমরা রিলেট করতে পারছো যে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এইটার সাথে এইটা যদি আমি সমান করি তাহলে আমার ওমেগা চলে আসছে √g/l,
রিলেট করতে পারছো কিনা দেখো, এ সমান বেরোলো জি থিটা মাইনাস জি থিটা এবং থিটা সমান আসছে আমার এক্স বাই এল অর্থাৎ এর যে পরিমাণ দূরত্ব যাচ্ছে বাই ওর লেন্থটা স্ট্রিংয়ের লেন্থটা থিটা সমান আসছে জি বাই এল। এবং আমরা জানি তার এক্সেলেশন হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই দুটোকে যদি আমরা সমান করি তাহলে আমরা বুঝতে পারছি কি আসছে যে ওমেগা স্কোয়ার সমান চলে আসছে জি বাই এল, এবং এইখান থেকে বলতে পারি ওমেগা সমান চলে আসছে √, জি বাই এল। এইটা আমরা বলতে পারি, এইখান থেকে চলে আসছে ওমেগা সমান আসছে √, জি বাই এল। এইটা যদি আসে তাহলে আমাদের টাইম পিরিয়ডটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে টাইম পিরিয়ড সমান কি হয়? টি সমান হয় 2π বাই ওমেগা, টি পাই বাই ওমেগা হয়ে যায়, এবং ওমেগা আমরা বের করলাম √, জি বাই এল, অর্থাৎ 2π বাই √, জি বাই এল, √, জি বাই এল। এইটাকে যদি আমি পরিষ্কার করে সুন্দরভাবে লিখি তাহলে আমি লিখতে পারবো 2π √, এল বাই জি। টি সমান আসবে 2π √, এল বাই জি। তাহলে এইটা আসছে একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে ওর যে টাইম পিরিয়ডটা সেটা চলে আসছে। আশা করি বোঝার কোনো রকম প্রবলেম হয়নি। একটা আমি সিম্পল পেন্ডুলাম নিলাম, প্রথমে একটা সিম্পল পেন্ডুলাম নিলাম, সেটাকে একটা নির্দিষ্ট থিটা কোণে করে এখানে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হবে? ওই একটা নির্দিষ্ট এইভাবে বরাবর এইভাবে ও যেতে থাকবে, আসতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, এবং যেতে আসতে থাকবে। যখন এই পরিমাণ এই বিন্দুতে যখন যাবে, এই পয়েন্টে যাবে, তখন এই যে এমজিটাও তিনটা আলাদা আলাদা উপাংশতে, এবং যে উপাংশতে ভাগ হবে তারা একে অপরের সাথে পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ 90 ডিগ্রিতে হবে। অর্থাৎ ডাউনওয়ার্ড যদি এমজি কাজ করে, এমজি যদি ডাউনওয়ার্ড কাজ করে, একটা উপাংশ যেটা কস থিটার উপাংশটা সেটা কাজ করবে অ্যাক্রস দ্য টেনশন অফ দ্য স্ট্রিং, অ্যাক্রস দ্য টেনশন অফ দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিংয়ের টেনশন বরাবর কাজ করবে, যেটা হবে এমজি কস থিটা। এবং যে ওর সাইন থিটাটা কাজ করবে সেটা চাইবে সাইন থিটার টেন্ডেন্সি হবে ও আগের অবস্থায়, অর্থাৎ যে জায়গা থেকে ছিল, যেটা ওর মিন পজিশন বা যেটা ওর শুরুর পজিশন, সেই জায়গাতে ফিরে আসা চাইবে। অর্থাৎ এই যে এমজি সাইন থিটা সেটা কি করছে, ওর ফোর্সটা কি করছে, অপোজিট সাইডে কাজ করছে এবং সেটা ফিরে আসার চেষ্টা করছে। সেই জন্যই আমি লিখেছিলাম এর সমান মাইনাস এমজি সাইন থিটা, এবং মাইনাস এমজি সাইন থিটা লেখার পর সাইন থিটা এতটাই নগণ্য যেটা হচ্ছে তোমার 4.5 ডিগ্রির থেকেও কম। কোয়েশ্চেন আসতেই পারে, নর্মাল একটা কোয়েশ্চেন, সিম্পল মানে এমসিকিউ কোয়েশ্চেন, যে থিটার মানটা 4 ডিগ্রির চেয়েও কম। কত? তার 4 ডিগ্রির চেয়েও কম। যেহেতু 4 ডিগ্রির চেয়েও কম, সেই জন্য সাইন থিটা আমি ধরিনি, নর্মাল ধরলাম এমজি থিটা, সাইন থিটারে থিটা ধরে নিলাম। এবার এমজি থিটা ধরার পর আমরা জানি এফ সমান হয় এম এ। এফ সমান এম এ হয় কেন? কারণ ফোর্স সমান হয় মাস ইন্টু এক্সেলারেশন। এবার এই দুটোকে যদি তুলনা করি তাহলে আমার এখান থেকে এক্সেলারেশন চলে আসছে, এক্সেলারেশন সমান আসছে জি থিটা, এবং থিটাটা আমরা বের করলাম তার যে পরিমাণ বিস্তার হচ্ছে বাই ওর এল। এই মানটা যখন আমি এইখানে বসাচ্ছি তখন আমার কি চলে আসছে, এখানে মুছে দিলাম, তাই তো। এই দুটোকে যখন সমান করলাম তখন এফ সমান একটা তো আমার হলো এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ সমান আছে একটা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবং একটা হলো এ সমান মাইনাস জি এক্স বাই এল। অর্থাৎ এইখান থেকে এক্সে যদি, যেহেতু এই দুটোকে যদি আমি সমান করি, কেন? কারণ দুটোই যেহেতু এক্সেলারেশন, দুটোকে যদি সমান করি আমি, তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে ওমেগা স্কোয়ার সমান জি বাই এল, এবং ওমেগা সমান আসছে √, জি বাই এল। সেইটা যদি আমি এইখানে বসাই ও টাইম পিরিয়ড বের করার জন্য, টি সমান 2π বাই ওমেগা সমান 2π বাই √, জি বাই এল। এইটা এলো তোমার সিম্পল জিনিস। এবং এইখান থেকে যে ইকুয়েশনটা এলো, এটা থেকে আমরা সিম্পল হিসাবে সুন্দরভাবে বুঝতে পারছি যে ওর যে টাইম পিরিয়ডটা হয় বা পর্যায়কালটা হয়, ওর যে টাইম পিরিয়ড বা পর্যায়কাল টি, সেটা কার সাথে, এল এর সাথে, এইভাবে √, এল এর সাথে সমানুপাতিক হয়। এবং টিটা যেটা, সেটা √1/g এর সাথে, 1/g না লিখে এইভাবে √, এর সাথে ও কি হচ্ছে, ও আসছে এইভাবে, জি এর সাথে ও কিভাবে আসছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল আসছে। এক তো এল এর সাথে আসছে সমানুপাতিক, এবং জি এর সাথে আসছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এই ধরনের এক ধরনের কোয়েশ্চেন থাকে, এই সূত্র থেকে অনেক কোয়েশ্চেন থাকে। কীরকম কোয়েশ্চেন থাকে? যে তোমার একটা স্ট্রিংয়ের যে দৈর্ঘ্যটাকে 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে তার টাইম পিরিয়ড বা পর্যায়কালটা কত বেড়ে যাবে, এই ধরনের কোয়েশ্চেন করাবো আমি এখানে। ঠিক আছে, এরপর নেক্সট একটা মানে তোমাদের টপিক আছে যেটাকে বলে রেজোনেন্স। ঠিক, রেজোনেন্স একটা টপিক আছে। দেখো, রেজোনেন্সটা যখন করাবো তখন তোমাদেরকে যে শব্দ যখন করাবো, অর্থাৎ সাউন্ড যখন করাবো, তখনও তোমাদেরকে আলাদাভাবে রেজোনেন্সটা করিয়ে নেওয়া হবে। রেজোনেন্স সব জায়গায় আলাদা আলাদাভাবে হয়। রেজোনেন্স বলতে কী হয়, ধরো এই যে একটা দড়ি থেকে এইভাবে, একটা ইলাস্টিক দড়ি থেকে এইভাবে ঝুলিয়ে দিলে, তিনটে আলাদা আলাদা, চারটা আলাদা হলো হাইট, মনে করি এইভাবে একটা নিলাম আমি, এইটা, এবং এইটা নিলাম আমি এইভাবে।
চারটা আলাদা আলাদা হাইটের যদি দুলিয়ে দিলাম, এবং এটা একটা ইলাস্টিক, এটা একটা ইলাস্টিক, এবং একটাকে যদি দুলিয়ে আমি ছেড়ে দিই তখন কিছুক্ষণ পর দেখা যাবে ধীরে ধীরে এইটাও দুলতে শুরু করবে, এইটাও দুলতে শুরু করবে, এইটাও দুলতে শুরু করবে। এবং এই যে ফিনোমেনা, এই ফিনোমেনাটাকে বলা হয় রেজোনেন্স। এই যে রেজোনেন্সটা যেহেতু বললাম, দেখো ধরো এই যে এর ক্ষেত্রে এ নাম দিলাম আমি এ, একে নাম দিলাম আমি ডি, একে নাম দিলাম আমি বি, একে নাম দিলাম আমি সি। চারটা আমি পেন্ডুলাম নিলাম, চারটা পেন্ডুলাম কাজ করছে। এরপর এর হাইট আর এর আর ডি এর লেন্থটা সমান, আমি বলতে পারছি যে এ আর ডি এর লেন্থটা সমান। এ আর ডি এর লেন্থটা যদি সমান হয়, এরপর যদি আমি একটা যে কোনো পেন্ডুলামকে ধরো এইটাকেই ধরে নিলাম, আমি এই পেন্ডুলামকে নিলাম যে দুলিয়ে ছেড়ে দিলাম, যদি দুলিয়ে আমি ছেড়ে দিই তখন কি হবে, সবগুলো ধীরে ধীরে কাঁপতে শুরু করবে, একটার পর একটা কাঁপতে শুরু করবে। এবং যেহেতু এদের ক্ষেত্রে তোমার লেন্থটা যেহেতু সমান, তাহলে এদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাও সমান হবে। কেন? কারণ আমরা জানি এন যেহেতু টি সমান কি হয়, টি সমান হয় এইমাত্র করলাম 2π√L/g। তাহলে এখান থেকে তোমার ফ্রিকোয়েন্সি এন সমান কি হবে, এন সমান কি হয় 1/t, এন সমান হয় 1/t, অর্থাৎ 1/2π√g/n, এইটা আসবে তো। এরপর দেখো এখানে এর যে লেন্থ, ডি এর সেটাই লেন্থ, এ এর এবং ডি এর লেন্থ সমান। যেহেতু লেন্থ যদি সমান হয়, গ্রেভিটেশনটা পাল্টাচ্ছে না, গ্রেভিটেশন পাল্টাচ্ছে না, এ এর লেন্থ এবং ডি এর লেন্থ দুটো যদি লেন্থ যদি সমান হয়, তাহলে ওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কি হবে, দুটোর ক্ষেত্রে এ এবং ডি দুটোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা সেম হবে। যেহেতু এ আর ডি এর ক্ষেত্রে লেন্থটা সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে ওদের ফ্রিকোয়েন্সিটাও সেম হবে। কিন্তু এদের বি আর সি এর ক্ষেত্রেও যে এ আর ডি এর যে ফ্রিকোয়েন্সি, সেটাও কি সেম হবে, হবে না। কেন? দেখো এর ক্ষেত্রে এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, কেন? কারণ আমি একে দোল দিচ্ছি, এ যেহেতু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এবং এর ফলে এ সেম দোলন পাচ্ছে, ঠিক আছে, ওর যে ফ্রিকোয়েন্সিটা, এর ফলে এরও ফ্রিকোয়েন্সি সেম হচ্ছে। সেই কারণে এই দুটোকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। জাস্ট জেনে রাখো যে কনসেপ্টটা ক্লিয়ার দরকার, কনসেপ্টটা ক্লিয়ার দরকার। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তাদের ফ্রিকোয়েন্সিগুলো সমান হয়, ঠিক আছে। কেন? কারণ এদের যেহেতু লেন্থটা সমান, সেই কারণে এদের ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে। কেন? 1/2π√g/l, পাই তো তোমার কনস্ট্যান্ট সংখ্যা, জিও কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে এলটা যেহেতু ডিফার করছে না, যেহেতু এল, এ এবং ডি এর ক্ষেত্রে এলটা সমান, সেই কারণে ওদের যে ফ্রিকোয়েন্সি এন, সেটাও কিন্তু সমান হবে। এবং এদের দোলনের ফলে এরা দুলছে, তার মানে এরা ফোর্সড, কি এরা হচ্ছে তোমার ফোর্সড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এদের দোলনের ফলে এরা দুলছে। এরা দোলতে চায়নি, কিন্তু এদেরকে ফোর্স করে দোলানো হচ্ছে। এরা নিজে দুলছে, এ বলছে তুই দোল, কিন্তু আমি দোলবো না, কিন্তু বলছে না, তো আমি যখন দোলছি তোকেও দোলতে হবে, ঠিক আছে, তোকেও দোলতে হবে। তার মানে এদেরকে কি করছে, ফোর্স করছে দোলানোর জন্য, এদেরকে দোলানোর জন্য ফোর্স করছে। সেই জন্য এই বি আর সি এরা হবে তোমার ফোর্সড ফ্রিকোয়েন্সি। বি আসছে এখান থেকে আসছে ফোর্স ফ্রিকোয়েন্সি, এবং এ এবং ডি আসছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বিকজ এ অ্যান্ড ডি আর হ্যাভিং সেম লেন্থ। দুটো স্ট্রিংয়ের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে যে স্ট্রিংয়ের লেন্থটা দুটোর ক্ষেত্রেই সমান আছে, ঠিক আছে। এরপর আমরা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন করে নিই। নিউমেরিক্যাল কোয়েশ্চেন করার পর এখানে যে আমাদের কনসেপ্টটা আছে তাহলে প্রবলেম হবে না, ঠিক আছে। বলছে একটা সিম্পল পেন্ডুলাম, তার লেন্থটা 21% বেড়েছে, তাহলে তার টাইম পিরিয়ড অর্থাৎ টিটা কত পার্সেন্ট বাড়বে, ঠিক আছে, কত বাড়বে বা কত পার্সেন্ট বাড়বে। একটু আগেই করাচ্ছিলাম টি সমান কি হয় 2π√L/g, এবং টি এবং এল এর মধ্যে সম্পর্ক তাহলে কি দাঁড়াচ্ছে, টি সমান √L, অর্থাৎ টি ভেরিয়েশন অফ √L, এইটা সম্পর্ক দাঁড়াচ্ছে টি এবং এল এর মধ্যে, ঠিক আছে। তাহলে এ বলছে এল 21% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কিছু একটা লেন্থ ছিল, সে লেন্থটা 21% বাড়লো, তাহলে তখন তার যে টাইম পিরিয়ডটা কি হয়ে যাবে, ঠিক আছে, সেটা টাইম পিরিয়ডটা কমবে না বাড়বে, ঠিক আছে। সিম্পল, যেহেতু যার লেন্থ যদি বেড়ে যায় তাহলে তার কি হবে, তার টাইম পিরিয়ডটা বাড়বে, ঠিক আছে। একটা সিম্পল জিনিস, কিন্তু কতটা বাড়বে সেটা দরকার, কারণ একটা লেন্থ যদি বাড়ে তার টাইম পিরিয়ডটা বাড়বে। কেন? মানে একটা জিনিসকে, এইটুকু ছোট জিনিসকে যে পরিমাণ দুলতে টাইম লাগবে, একটা বড় জিনিসকে দুলতে তার সময়টা নিশ্চয়ই বেশি লাগবে, তাই তো। একটা ছোট যদি পেন্ডুলাম হয় সেটা দুলতে যে সময় লাগবে, একটা বড় প্রচণ্ড বড় যদি পেন্ডুলাম হয় সেটা দুলতে তার থেকে বেশি সময় লাগবে, এটা একটা কমন সেন্স। কিন্তু সেটা কত পরিমাণ বাড়বে, ঠিক আছে। এরপর দেখো, তাহলে যে বাড়লো সেইটার সমান কত হবে, আগে তো এল ছিলই, তারপর সেটার সাথে আবার 21% বাড়লো। আগে এল ছিল, কিন্তু তার সাথে আবার 21% বাড়লো, অর্থাৎ এল প্লাস 21L/100, অর্থাৎ 100 যদি আমি লসাও করি, 100 লসাও করলে আমার এখানে চলে আসছে 100L প্লাস 21L, অর্থাৎ
1.21L, অর্থাৎ যে নতুন লেন্থটা আসবে সেটা চলে আসছে তোমার 1.21L। এরপর 1.21L এলো, এরপর এই ক্ষেত্রে তখন তোমার T1টা কি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যদি এখান থেকে করি যে আমার প্রথমে টি ছিল, পরে হয়ে গেল আমার T1, তাহলে আমি যদি এখানে বের করতে চাই তাহলে T/T1 যদি আমি বের করি তাহলে আমার কি হয়ে যাবে, প্রথমে ছিল L, পরে হয়ে গেল L1, ঠিক আছে। এরপর এইটাকে সামান্য আমি সাজিয়ে গুছালে মানে চেষ্টা করি, ঠিক আছে। আমাকে বের করতে হবে T1, আমার টিটা জানা আছে, আমার টিটা দরকার নেই, আমাকে বের করতে হবে T1। আমি যদি এখান থেকে T1 বের করতে চাই তাহলে T1টা আগে ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কি চলে আসবে, T1 L সমান T/L1, ঠিক আছে। এবং T1 সমান কি চলে আসছে, T1 সমান চলে আসছে T/L1/√L, ঠিক আছে। এবং আমরা জানি L1 সমান এইমাত্র বের করলাম কত, 1.21L মাত্র বেরোলো। তাহলে L1 এর জায়গায় কি লিখবো আমরা, T√1.21L/√L, ঠিক আছে। অর্থাৎ T √L এখানে 1.21টা কি বেরিয়ে যাবে, 11 অর্থাৎ 1.1 ইন্টু √L উপরে একটা রয়ে যাবে এবং নিচে একটা √L হয়ে যাবে। অর্থাৎ √L যদি আমি কেটে দিই, √Lটা কেটে দেবো, কেন Lটা কেন রুট রয়ে গেল, কারণ 121টা 1.1 হয়ে গেল, কিন্তু Lটা তো √L রয়ে গেল। তাহলে √L যদি আমি কেটে দিই, এইখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে যে নতুন T1 সমান বেরিয়ে যাচ্ছে T ইন্টু 1.1, T ইন্টু 1.1 অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু 11 আসে অর্থাৎ কত বৃদ্ধি পাচ্ছে, 110 বা 10% বলতে পারি। কেন 10% বলতে পারি, কেন 10% কেন বলতে পারি, 1.1 সমান কি হয়, 110/100 করলে কি হয়, 1.1, তাই তো। তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে। নর্মালি ম্যানুয়ালি জিনিসটা বের করতে পারবে। তাহলে যদি L1টা হয় তখন তার T1টা বৃদ্ধি পাচ্ছে 10%, অর্থাৎ কোনো একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে, পেন্ডুলামের ক্ষেত্রে তার যখন আমি লেন্থটা 21% বাড়াচ্ছি তার টিটা বেরিয়ে যাচ্ছে 10%, ঠিক আছে। আশা করছি ক্লাসটা বুঝতে পারলে। আর এত দূর অবধি ক্লাসটা রইল, যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওনি তারা এক্সিজেন্ট একাডেমি EXIGNT একাডেমি এই চ্যানেলে অ্যাড হয়ে নিও, ঠিক আছে। এই চ্যানেলে অ্যাড হয়ে নিয়ে আর একটা চ্যাট গ্রুপও আছে, ওখানে এক্সিজেন্ট একাডেমি চ্যাট বলে একটা চ্যাট গ্রুপ আছে, সেই চ্যানেলটা অ্যাড হয়ে নিয়ে তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, ম্যাথ থাকে, কোয়েশ্চেন থাকে, সেখানে আমরা পোস্ট করতে পারো, আমি তোমাদেরকে ওখানে সলভ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওখানে থ্যাংক ইউ।